আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যখনই কোনো বড় অর্থনৈতিক মন্দা আসে সরকার কেন হঠাৎ করে হাজার হাজার কোটি টাকা খরচ করতে শুরু করে? এর পেছনের মূল ধারণাটা কিন্তু একটা বিশ্ব সংকট থেকে জন্ম নিয়েছিল। আজ আমরা জন ম্যানার্ড কেইনসের সেই বিপ্লবী তত্ত্বটি নিয়েই কথা বলবো, যা ১৯৩০-এর মহামন্দার পর অর্থনীতি নিয়ে আমাদের চিন্তাভাবনার জগৎটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তো চলুন দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। প্রথমে আমরা দেখব মহামন্দার মুখে অর্থনীতি ঠিক কেমন ছিল, তারপর জানব কেইনসের সেই বিপ্লবী ধারণাটা আসলে কি। এরপর কথা বলবো অর্থনীতিতে সরকারের নতুন ভূমিকা নিয়ে, দেখব মাল্টিপ্লায়ার এফেক্টের জাদুটা কি, আর সবশেষে বুঝব কেন এই তত্ত্বটা আজও এত প্রাসঙ্গিক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের বুঝতে হলে একটু ১৯৩০-এর দশকে ফিরে যেতে হবে। দেখতে হবে তখন ঠিক কি চলছিল আর কেইনসের আগে অর্থনীতিবিদরা কিভাবে চিন্তা করতেন। ওই মহামন্দা তখনকার অর্থনীতিবিদদের সামনে এমন একটা প্রশ্ন এনে দাঁড় করিয়েছিল যা সবকিছুকে নাড়িয়ে দেয়। প্রশ্নটা ছিল, অর্থনীতি কি আসলেই সবসময় নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে? কারণ এর আগ পর্যন্ত সবাই কিন্তু এটাই বিশ্বাস করে আসছিল। এই বিশ্বাসের মূলে ছিল একটা বেশ পুরনো আর প্রভাবশালী তত্ত্ব, নাম সের বিধি বা সেজ ল। সহজ কথায় এর মানে হল, যা কিছু তৈরি হবে তা বিক্রি হবেই, অর্থাৎ সাপ্লাই তার ডিম্যান্ড নিজেই তৈরি করে ফেলে। বাজার নিজে থেকেই একটা ভারসাম্যে চলে আসে, বাইরে থেকে হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। কিন্তু কেইনস যখন চারদিকে তাকালেন তিনি দেখলেন বিলকুল অন্য এক চিত্র। তিনি দেখলেন, আরে অর্থনীতি তো নিজে নিজে ঠিক হচ্ছে না, বরং লোকজন কেনাকাটা কমিয়ে দিয়েছে, আর তার ফলে পুরো অর্থনীতি একটা দুষ্টচক্রে আটকে গেছে। মন্দা দীর্ঘ হচ্ছে, বেকারত্ব বেড়েই চলেছে। আর ঠিক এই সংকটময় মুহূর্তেই কেইনস এমন একটা ধারণা নিয়ে এলেন যা ছিল রীতিমতো বিপ্লবী। এটা প্রচলিত সব ধারণাকে একরকম উল্টে পাল্টে দিল। এই ব্যাপারটা বুঝতে পারলে পুরো থিওরিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আগে সবাই ভাবত অর্থনীতির ইঞ্জিন হলো যোগান বা সাপ্লাই, মানে কত কিছু তৈরি হচ্ছে। কিন্তু কেইনস এসে বললেন, একদমই না, আসল ইঞ্জিন হলো চাহিদা বা ডিমান্ড, মানে মানুষ কতটা খরচ করছে। এই যে চাহিদা, এটাকে তিনি বললেন অ্যাগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা। চলুন একটা উদাহরণ দিয়ে ভাবি। ধরুন একটা দেশের অর্থনীতি একটা গাড়ির মতো। কেইনসের মতে এই গাড়িটা চলে তেলের জোরে, তাই না? আর সেই তেলটার কিছুই না, দেশের মানুষ আর কোম্পানিগুলোর মোট খরচ। এখন ভাবুন তো, যদি সবাই খরচ করা কমিয়ে দেয় তাহলে কি হবে? ঠিক তাই, গাড়ির তেল ফুরিয়ে যাবে, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, আর ঠিক এভাবেই পুরো অর্থনীতি থমকে যায়। তাহলে এই বন্ধ হয়ে যাওয়া গাড়িটা আবার চালু হবে কিভাবে? এখানেই কেইনসের তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হ্যাঁ, সবচেয়ে বিতর্কিত অংশটা সামনে আসে, আর সেটা হলো সরকারের ভূমিকা। কেইনসের যুক্তিটা ছিল খুব সহজ। যখন সাধারণ মানুষ বা কোম্পানিগুলো মন্দার ভয়ে টাকা খরচ করতে চাইছে না, তখন তো কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, তাই না? আর সেই দায়িত্বটা নিতে হবে সরকারকেই। সরকার তখন ধার করে হলেও বড় বড় প্রকল্পে, যেমন ধরুন নতুন রাস্তা বা ব্রিজ বানানোর কাজে টাকা ঢালবে। এতে কি হবে? মানুষের হাতে টাকা আসবে, তারা আবার খরচ করতে শুরু করবে। অর্থনীতিতে সেই যে তেলের অভাব হয়েছিল সেটা পূরণ হবে। আচ্ছা, সরকারের এই খরচের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না। এর মধ্যে একটা দারুণ ম্যাজিক লুকিয়ে আছে। কেইনসীয় অর্থনীতির সবচেয়ে মজার কনসেপ্টগুলোর একটা হলো এই মাল্টিপ্লায়ার এফেক্ট বা গুণক প্রভাব, মানে অল্প খরচ থেকে কিভাবে অনেক বড় ফল পাওয়া যায়। ব্যাপারটা একদম সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে মাত্র ১ টাকা খরচ করল। এখন দেখুন এই ১ টাকা কিভাবে কয়েক গুণ হয়ে যায়। সরকার এই ১ টাকা দিয়ে একজন কর্মীকে বেতন দিল। সেই কর্মী কি করবে? টাকাটা নিয়ে গিয়ে পাশের দোকান থেকে কিছু একটা কিনল। তাহলে এখন ওই দোকানদারের আয় হলো ১ টাকা। দোকানদার আবার সেই টাকাটা দিয়ে হয়তো তার সরবরাহকারীকে বিল দিল। সেই সরবরাহকারী আবার, বুঝতেই পারছেন কি হচ্ছে। সরকারের খরচ করা ওই ১ টাকা কিন্তু আর ১ টাকা থাকছে না। এটা একটা ঢেউয়ের মতো পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ছে, আর বারবার হাতবদল হয়ে মোট লেনদেনকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। এটাই হলো মাল্টিপ্লায়ার এফেক্টের জাদু। তো আমরা মূল ধারণাগুলো দেখলাম, কিন্তু প্রশ্ন হল, প্রায় ১০০ বছর পুরনো এই থিওরিটা আজকেও কেন এত গুরুত্বপূর্ণ? চলুন আমাদের শেষ অংশে সেটাই একটু খুঁজে দেখি। কেইনসের আরও একটা দারুণ পর্যবেক্ষণ ছিল স্টিকি ওয়েজেস বা আঠালো মজুরি নিয়ে। মানে কি? ধরুন মন্দার সময় যখন বাজারে জিনিসপত্রের চাহিদা কমে যায়, কোম্পানিগুলো কিন্তু চাইলেই হুট করে কর্মীদের বেতন কমিয়ে দিতে পারে না। এটা বেশ কঠিন। তো লাভ ঠিক রাখতে আর খরচ কমাতে তারা কি করে? সবচেয়ে সহজ রাস্তাটা নেয়, কর্মী ছাঁটাই। আর এর ফল কি হয়? বেকারত্ব আরও বাড়ে, মানুষের হাতে টাকা আরও কমে যায়,
আর অর্থনীতি আরও গভীর মন্দার দিকে চলে যায়। আর ঠিক এ কারণেই সরকারের সাহায্যটা এত জরুরি হয়ে পড়ে। তাহলে সব মিলিয়ে মূল কথাগুলো কি দাঁড়ালো? এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে চলে আসে। কেইনসের মডেলে অর্থনীতির মূল চালক হল ডিম্যান্ড বা চাহিদা। বাজার নিজে নিজে সবসময় ঠিক থাকে না, চাহিদা কম থাকলে বেকারত্ব একটা লম্বা সময়ের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর সমাধান? হ্যাঁ, সরকারি খরচ বাড়ানো। আর সবশেষে কেইনসের সেই বিখ্যাত কথাটা দিয়েই শেষ করি, ইন দ্য লং রান উই আর অল ডেড। মানে দীর্ঘমেয়াদে আমরা সবাই তো মৃত। এর মানেটা খুব গভীর। তিনি বলতে চেয়েছেন অর্থনীতি ভবিষ্যতে একদিন নিজে নিজেই ঠিক হয়ে যাবে, এই আশায় বসে থেকে আজকের সমস্যাগুলোকে তো আর বাড়তে দেওয়া যায় না, ব্যবস্থা নিতে হবে এখনই। আর দেখুন, ২০০৮ সালের অর্থনৈতিক সংকট হোক বা কোভিড মহামারী, আমরা কিন্তু বারবার এই দর্শনেরই প্রয়োগ দেখেছি। তবে প্রশ্নটা থেকেই যায়, ভবিষ্যতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কেইনসের এই চিন্তা আমাদের কতটা পথ দেখাতে পারবে।